আমাদের আজকের বিষয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যার বাংলা মানে ব্যাংকের হিসাব মিলকরণ পদ্ধতি। আগে আমরা জেনে নিই ব্যাংক রিকনসিলিয়েশন কি এবং এটি কেন করার প্রয়োজন পড়ে আমাদের। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার মেন কারণ হলো যখন আমরা পাসবুক এবং ক্যাশবুকের মধ্যে একটা গরমিল দেখতে পাই। গরমিল বলতে হিসাবের কোনো গরমিল হয়ে গেছে, মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ক্যাশবুকে কমে যাচ্ছে, ক্যাশবুকে ব্যালেন্স বেড়ে যাচ্ছে বা ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তখন আমাদের কি করতে হবে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে সেই গরমিলটাকে সমাধান করতে হবে। এই গরমিল সমাধান করতে গেলে আপনাকে ডেট অনুযায়ী আপনাকে দেখতে হবে পাসবুক এবং ক্যাশবুকের মধ্যে কোনো গরমিল হয়েছে কিনা। এবং এই বিআরএস বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট 1 সপ্তাহ ছাড়া, 1 মাস ছাড়া বা 3 মাস ছাড়া বা 6 মাস ছাড়া বা 1 বছর ছাড়া আপনাকে করতে হবে। তো কেন করতে হবে সেটি আমি আরও ডিটেলসে বলছি, শুনে থাকুন। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার কারণ হলো যখন কোনো পার্টি আমাদের চেকের মাধ্যমে কোনো টাকা পেমেন্ট করে, তখন আমরা ক্যাশবুকে বা আমরা জার্নাল এন্ট্রি কী করি না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার পার্টি, মানে পার্টির যা নাম হয়, ওই যে চেকটি আমাদের দেয় সেটি আমরা কি ডেবিট দিকে দেখাই, তো ব্যাংকে আমাদের সেটি ক্রেডিট দিকে হবে, সেখানে সমস্যা নেই। যাই হোক, ওই চেকটি আমরা কী করি না, ব্যাংকে গিয়ে জমা দিই। চেকটি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু টাকাটি ব্যাংকে ঢুকে যায় না, মানে ব্যালেন্সটা আমাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় না। তো আমরা কিন্তু এন্ট্রি ক্যাশবুকে করে ফেলি, কিন্তু পাসবুকে টাকাটি এখনো কিন্তু ঢুকে না। তো সেটি 2-3 দিন পরে ঢুকে। অনেক সময় কি হয়, সেই চেকটি বাউন্স খেয়ে যেতে পারে বা ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই কারণে কি হয় না, আমাদের ক্যাশবুকে ব্যালেন্সটি বেড়ে থাকে, কিন্তু পাসবুকে মানে পাসবইয়ে আমাদের সেই ব্যালেন্সটি বাড়ে না, কমে থাকে, কারণ চেকটি আমাদের ফলস হয়ে গেছে। যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি টাকা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ধরে রাখি যে আমাদের পার্টি পেমেন্ট করে দিয়েছে। তো আমরা কি করি, চেকটা আবার রিটার্ন করে আবার চেক একটা পাঠাই, তখন আমরা ক্যাশ পাই। তো এই কারণে আমাদের রিকনসিলিয়েশন মাধ্যমে, মানে ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে হয়, মানে হিসাবে সমাধানটি করতে হয়। আবার অনেক সময় কি আমরা কোনো পার্টিকে টাকা পেমেন্ট করছি, তখন কি হয়, অনেক সময় সেমভাবেই কোনো বাউন্স খেয়ে যেতে পারে, বা আমরা যখন টাকা পেমেন্ট করি মানে চেকের মাধ্যমে, তখন সঙ্গে সঙ্গে আমাদের ব্যাংক থেকে টাকাটি কেটে নেয় না। যতক্ষণ না সেই মানে যে পার্টির অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে থাকে। তো আমরা কি দেখাই ক্যাশবুকে যে আমাদের ব্যাংক ব্যালেন্স কমে গেছে, কিন্তু আদৌ ব্যাংক ব্যালেন্স বা পাসবুকে কিন্তু ব্যালেন্সটি কমে না। তো এই কারণে একটা হিসাবের গরমিল তৈরি হয়। আবার অনেক সময় কি হয়, কোনো পার্টি আমাদের এনএফটির মাধ্যমে টাকা আমাদের পেমেন্ট করে দেয়, কিন্তু আমরা জানতে পারি না যে টাকাটি আমাদের পেমেন্ট করেছে, যতক্ষণ আমরা মিনি স্টেটমেন্ট তুলছি বা পাসবইটি ব্যাংক থেকে প্রিন্ট করে আনছি। ক্যাশবুকে কি হয় না, আমাদের টাকা কমে থাকে কিন্তু ব্যাংক ব্যালেন্স আমাদের বেড়ে যায়। আবার অনেক সময় ব্যাংক থেকে কোনো চার্জ কেটে নেয় বা ইন্টারেস্ট কেটে নেয় বা ইন্টারেস্ট আমাদের পেমেন্ট করে, তখন একটা টাকা বেড়ে যায় বা কমে যায়, কিন্তু সেইটি আমরা জানতেই পারি না যতক্ষণ না মিনি স্টেটমেন্ট তুলছি বা ব্যাংক থেকে আমরা প্রিন্ট করে আনছি পাসবইটি, ততক্ষণ আমাদের ক্যাশবুকে একটা গরমিল তৈরি হয়। মূলত ব্যাংক কোনো ভুল করে না, ভুল করে আমাদের ক্যাশবুক, মানে আমাদের অ্যাকাউন্টেন্ট বা আমরা ভুল করে থাকি। ব্যাংক সহজে খুব একটা ভুল করে, ইনকাম ট্যাক্স 99.9% আমাদের ভুল করি বা ব্যালেন্স তৈরি করি, তখন একটা কিন্তু আমাদের। তো অনেক সময় কি হয়, ব্যাংকের কোনো ভুল হতে পারে বা আমাদের কোনো ভুল হতে পারে, দেখি অনেক টাকা আছে ব্যাংক ব্যালেন্স দেখছি আমরা কিন্তু জানতে পারি, আর ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে কিন্তু ক্যাশবুকে দেখছি টাকা নেই। তো এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে আমরা স্টেটমেন্ট কিভাবে করতে পারি এবং ব্যাংক ব্যালেন্স কত আছে এবং ব্যাংক কত টাকা আছে, কিভাবে কত টাকা কাকে পেমেন্ট করেছি, সমস্ত কিছুই আমরা কিন্তু এই ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমেই আমরা জানতে পারি। আপনি যদি অ্যাকাউন্টের কাজ করেন, আপনাকে কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ না করলে এই যে হিসেবের গরমিল তৈরি হয়, পরে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন আমরা ইনকাম ট্যাক্সের যখন ফাইল করি বা রিটার্ন ফাইল করি বা ব্যালেন্স তৈরি করি, তখন একটা কিন্তু আমাদের গরমিল তৈরি হয়ে যায় যে আমরা ক্যাশবুকে দেখি অনেক টাকা আছে কিন্তু ব্যাংক ব্যালেন্সে দেখছি টাকা নেই, বা ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আসছে কিন্তু ক্যাশবুকে দেখছি টাকা নেই। তো এই কারণে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে হবে। আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব, তখন ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং আমরা সিলেক্ট করে এন্টার দিলাম, ব্যাংকিং সিলেক্ট করে এন্টার দিলে এখানে আমরা দেখতে পারবো ব্যাংক রিকনসিলিয়েশন। তো ব্যাংক রিকনসিলিয়েশনে যদি আমি সিলেক্ট করে এন্টার মারি, তাহলে এখানে আমার শো করবে যে কয়টা ব্যাংক আমাদের এখানে থাকবে, সে কটা ব্যাংক। তো আমরা পার্টিকুলার যে কোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে রিকনসিলিয়েশন আমরা করব। তো আমরা এখন করছি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক রিকনসিলিয়েশন। যখন আমরা এই রিপোর্টে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আমাদের কোনো এখানে যতগুলো আমাদের পেমেন্ট হয়েছে কোনো চেকই আমাদের ব্যাংকের সঙ্গে আমরা মেলাই নাই। এই জন্য নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুক, অ্যামাউন্ট নট রিফ্লেক্ট ইন ব্যাংক, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। যখন আমরা ব্যাংকের সঙ্গে মিলিয়ে দিব, তখন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংকগুলো আমাদের এখানে চেঞ্জ হতে থাকবে, সঙ্গে বাকি অপশনগুলো চেঞ্জ হতে থাকবে।
তো এখানে কয়েকটা অপশন আছে যেগুলো আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি, অথবা আমরা নির্দিষ্ট ভাবে বললে যে একটার পর একটা আমরা নিজেরা হাতেও লিখে দিতে পারি। যেমন ব্যাংক ডেট, ব্যাংকের যে ডেট, এখানে ইনস্ট্রুমেন্টের যে ডেট, পাশাপাশি আমরা সেই ডেটটাও এখানে নিয়ে নিতে পারি। অর্থাৎ আমাদের অফিস রেন্ট 1 তারিখে আমরা যেহেতু পেমেন্ট করেছিলাম, যদি 1 তারিখেই আমাদের ব্যাংক থেকেও টাকাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখানে ব্যাংক ডেট হিসেবে 1 তারিখ দিতে পারি। কিন্তু যদি দেখা গেল যে আমরা 1 তারিখে আমরা চেকটা আমাদের যাদের পাওনাদার আছে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু তারা চেকটা 2 তারিখে বা 3 তারিখে বা যে কোনো একটা নির্দিষ্ট ডেটে ব্যাংক থেকে ক্লিয়ার করছে, তাহলে কিন্তু আমাদের এই যে 30,000 টাকা আমাদের ব্যাংক থেকে আমরা আমাদের বুক থেকে আউট করেছি, সেটা কিন্তু আসলে ব্যাংক থেকে আউট হয় নাই। ব্যাংক থেকে আউট হয়েছে ওই ডেটে, যে ডেটে আমাদের পাওনাদার টাকাটা উইথড্র করে নিয়েছে। তো এজন্য কি হবে যে আমরা ইচ্ছে করলে ব্যাংক ডেটগুলো অটোমেটিক্যালি সেট করতে পারি। এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেট ব্যাংক ডেট। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কোন ডেটটাকে ব্যাংক ডেট হিসেবে সেট করব সেটা আমরা এখানে বলে দিতে পারি। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ডেট, অর্থাৎ যে ডেটের চেক আমরা এখানে দিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিউ ডেট, অর্থাৎ আমরা একটা কোনো নির্দিষ্ট ডেট এখানে বসায় দিতে পারি। আর একটা হচ্ছে ভাউচার ডেট, যে ডেটে আমরা ভাউচারগুলো ইনপুট করেছি। তো আমরা যখন এটা করতে যাব আমরা যে কোনো একটাকে নিতে পারি। আমরা ধরলাম যে ইনস্ট্রুমেন্ট ডেটটা না দিয়ে আমরা এখন ধরছি হচ্ছে ভাউচার ডেট। ভাউচার ডেট অনুসারে আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে দেখছি যে আমাদের 30,000 টাকা আমরা 1 তারিখে দিয়েছি, কিন্তু ব্যাংক কবে আমাদের এখান থেকে নিয়ে গেছে। ব্যাংক আমরা ধরলাম যে ব্যাংক আমাদের এই টাকাটা 2 তারিখে নিয়েছে। জাস্ট আমরা 2 লিখলেই হবে, কারণ মাস এবং বছরগুলো যেহেতু একই যদি থাকে তাহলে আমাকে আর চেঞ্জ করতে হবে না। তো আমি 2 লিখলাম। 2 লিখে আমি যখনই এন্টার দেব তাহলে এটা কিন্তু 2 হয়ে গেল, 2 তারিখে হয়ে গেল। আর এরপরে আমরা দেখলাম যে ইলেকট্রিসিটি বিল 2 তারিখে আমরা ক্লিয়ার করেছি, 2 তারিখেই আমাদের ব্যাংক থেকে ক্লিয়ার হয়ে গেছে, অতএব আমরা এটা কোনো চেঞ্জ করব না। এটা আমরা 3 তারিখে দিয়েছিলাম, আমরা এটা ধরে নিলাম যেটা আমাদের 4 তারিখে চলে গেছে। 4 তারিখে চলে গেছে, এবং আমাদের পরের যে দুটো চেক আমরা, এটা 5 তারিখে, এটা 5 তারিখে চলে গেছে। আমরা ধরে নিচ্ছি যে এই 2,000 টাকার চেক, এই 2,000 টাকার চেক এখনও ডিসবার্স হয় নাই আমাদের অ্যাকাউন্ট থেকে, তাহলে অবশ্যই 99,000 টাকা ডিসবার্স হবে না। আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে যে ওইটা ব্যতীত আমাদের এখানে শো করবে। ওইটা ব্যতীত শো করবে কিভাবে, দেখুন আমরা এখন এটা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা ব্যাংক থেকে ক্লিয়ার হয় নাই, আমরা ধরে নিলাম যে ডেটে আমরা ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে এসেছি সেই ডেটে আমরা দেখতে পাচ্ছি যে এই চেকটা ব্যাংক থেকে ক্লিয়ার হয় নাই। তো আমরা তখন এখানে ব্যাংক ডেট আর বসাবো না। যখন আমরা ব্যাংক ডেট না বসাবো তখন কি হবে, এই 2,000 টাকা নিশ্চয়ই আমাদের ব্যাংকের ব্যালেন্সের মধ্যে শো করবে। এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখন চলে এসেছে হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুক। আমাদের কোম্পানি বুক অনুসারে, অর্থাৎ যেভাবে আমরা এন্ট্রিগুলো করেছি সে অনুসারে আমাদেরকে এখানে ব্যাংকের ব্যালেন্স শো করতেছে 99,000 টাকা। অ্যামাউন্ট যেটা আমরা এখানে অলরেডি পেমেন্ট করেছি কিন্তু ব্যাংক থেকে ক্লিয়ার হয় নাই, সেটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট নট রিফ্লেক্ট ইন ব্যাংক। আর যেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার ফলে আমরা যে স্টেটমেন্টটা নিয়ে এসেছি, স্টেটমেন্টের সঙ্গে আমাদের যে ব্যালেন্সটা, সে ব্যালেন্সটাকে বলা হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক। এভাবে আমরা আমাদের রিকনসাইল করতে পারি। এখন যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে কি হবে যে আমাদের ব্যাংকের ব্যালেন্সের সঙ্গে আমাদের ব্যালেন্সগুলো মিলে গেল। আমি এখানে এন্টার করলাম, আরও একবার আমরা আসবো এখানে। এন্টার করার পর আমরা এখানে আবার এন্টার করলাম। আমি এন্টার করলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে চেকগুলো আমার রিকনসাইল করা হয় নাই সেগুলোই শুধু আমার এখানে এসছে। যদি এরকম হতো যে আমরা আরও 2টো বা 5টা চেক আমাদের পেমেন্ট বাকি ব্যাংকে আমাদের ক্লিয়ারেন্স হয় নাই বা ক্লিয়ার হয় নাই, সেগুলো কিন্তু এখানে আবার চলে আসবে। আবার যদি আমাদের এখানে সবগুলো চেকই ব্যাংক থেকে ডিসবার্স হয়ে যেত এবং কোনোটাই যদি বাকি না থাকতো, তাহলে আমরা যদি এখানে ক্লিক করতাম তাহলে আমাদের এই ঘরটাকে ফাঁকা দেখাতো। এভাবে আমাদের ব্যাংকের সঙ্গে কোম্পানির লেজারের ব্যাংক লেজারের মিলিয়ে দেওয়াটাকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন বলা হচ্ছে, এবং এভাবেই মূলত ট্যালি সফটওয়্যারে ব্যাংক রিকনসিলিয়েশন করা হয়। যদি কখনো মনে হয় যে আমরা এখানে তো যেগুলো রিকনসাইল হয়ে গেছে সেগুলো আমাদের এখানে শো করছে না, তাহলে আমরা সেগুলো যদি কখনো দেখতে চাই তাহলে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে আমাদের একটা কনফিগার আছে, আমরা যদি কনফিগারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ভাউচার টু শো, কোন ধরনের ভাউচারগুলো আমরা এখানে দেখতে চাই। অল ভাউচার লিখলাম,
তারপরে যদি আমি ন্যারেশন দেখতে চাই, ন্যারেশন যদি কোনো রিমার্কস দেয়া থাকতো, আমার রিমার্কসগুলো আমরা এখানে ইয়েস করলে রিমার্কসগুলো চলে আসতো। শো রিকনসাইল ট্রানজিকশন অলসো, অর্থাৎ যদি আমাদের কোনো রিকনসাইল হয়ে গেছে কিন্তু এখানে শো করছে না, সেগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি এটাকে ইয়েস করি তাহলে কি হবে, আমরা ওই ভাউচারগুলোও দেখতে পারবো যেগুলো আমাদের রিকনসাইল হয়ে গেছে। পাশাপাশি অ্যালাউ ব্যাকডেটেড রিকনসিলেশন, যদি ব্যাকডেটেড রিকনসিলেশন আমরা করতে চাই তাহলে এখানে ইয়েস করে নিতে হবে। এরপরে শো পেমেন্ট ফেভারিং অ্যান্ড রিসিভ ফ্রম, ফেভারিং এবং রিসিভ ফ্রমের যে অপশনটা সেটা যদি আমরা দেখতে চাই সেগুলো আমরা দেখতে পারবো। আর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি শো অল আনরিকনসাইলড ট্রানজিকশন টিল ডেট, সঙ্গে লেখা আছে অটো রিকনসিলেশন উইল অলওয়েজ হ্যাপেন টিল ডেট, অর্থাৎ যদি আমরা অটো রিকনসিলেশন করি তাহলে যে ডেট পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ডেট পর্যন্ত আমাদের রিকনসাইল হয়ে যাবে। তো আমরা এখন যেটা দেখার জন্য এসেছি যে রিকনসাইল যেগুলো হয়ে গেছে সেগুলো যেন আমরা এখানে দেখতে পাই, সেজন্য আমরা এটাকে ইয়েস করলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আগের মতো যেগুলো রিকনসাইল অলরেডি হয়ে গেছে সেগুলোর সঙ্গে ব্যাংকের ডেট শো করছে, আর যেগুলোতে ব্যাংক রিকনসাইল হয় নাই সেগুলোতে আমাদের ফাঁকা শো করছে। তো এভাবে মূলত আমাদের টালিতে ব্যাংক রিকনসাইল করতে হয়।